এক্সক্লুসিভ একটা লেকচার শিট দেবো এক্সপার্টদের দিয়ে করানো, 16 পাতা মুখস্থ করা যাবে না ভাই? একদম মুখস্থ করাই দেবো। ইংলিশ মুকুল স্যার আজকে আসেন নাই, মুকুল স্যার আসলে সজীব স্যার বলে গেলেন, মুকুল স্যার আসলে আপনি বুঝতে পারতেন ইংলিশ কি জিনিস। যারা ইংলিশ লিটারেচার থেকে আসছেন তাদেরও কিছু দুর্বলতা আছে ভাই, ঠিক আছে? তাহলে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ডেইলি সায়েন্স, এই 3টা পেপারে 65 নাম্বার। হ্যাঁ, 65-এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো পত্রিকা পড়তে হবে। এখন পত্রিকা আপনি কি পড়বেন? কয়টা পত্রিকা পড়বেন? আমাদের লাইব্রেরিতে 6টা পত্রিকা দেওয়া আছে এবং এক্সপার্টকে দিয়ে মাস শেষে একটা সাম্প্রতিক বিষয়ের শিট দিচ্ছি স্টুডেন্টদের, ওইটার উপরে আবার জোর করে পরীক্ষা নিচ্ছি। এখন আপনার পক্ষে 6টা পত্রিকা পড়া সম্ভব কিনা? যদি সম্ভব না হয়, এখন আমার লাইব্রেরিতে প্রথম আলো পত্রিকার দাম কিন্তু 10 টাকা না ভাই। আপনার কাছে প্রথম আলো পত্রিকার দাম 10 টাকা, আমার লাইব্রেরিতে প্রথম আলো পত্রিকার দাম 10 টাকা না। কেন? এটা রিটেনের স্টুডেন্ট দাগাচ্ছে, ভাইবার স্টুডেন্ট দাগাচ্ছে, প্রিলিমিনারি স্টুডেন্টরা দাগাচ্ছে। দাগানোর পরে যখন আপনি দেখবেন, আমি আজকে একটা শীট নিয়ে এসেছি 2 পাতার, কালকে বেবজায় পরীক্ষা দিয়েছেন এরকম কেউ আছেন? বেবজায় এই 2 পাতার একটা সাম্প্রতিক শীট থেকে 3টা প্রশ্ন কমন আসছে। অটল বিহারী বাজপেয়ীর একটা আনসার ছিল না ভাই? অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আর আমাদের হচ্ছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করেছেন, তাই না? এইটা সাম্প্রতিক বিষয়ের শীটের মধ্যে দেয়া আছে। এখন এইটা নতুন যারা এসছেন, একদম এই প্রথমবার দিচ্ছেন, এরকম কজন আছেন? একটু হাত তোলেন। এইবার প্রথমবার বিশেষ দিবেন, হাত তোলেন, একটু হাত নামান। আপনাদের জন্য দেখে ভালো লাগছে, তবে আপনাদের একটা ডিমেরিটস বলি, আপনাদের স্টেমিনা প্রচুর বেশি। এটা কেন ডিমেরিটস বললাম? স্টেমিনা প্রচুর বেশি হওয়ার কারণে আপনাদের প্রথম থেকে চিন্তা আছে সব পড়ে শেষ করে ফেলবো, তুলাধুনা করে ফেলবো, আমি এই লাইনের সেবাগ আফ্রিদি। ভাই সব পড়ে শেষ করতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন নিজে। তাহলে দাগায় পড়তে হবে, লাইনে পড়তে হবে। কেন লাইনে পড়তে হবে? দেখেন, আমরা যে কোনো একটা ট্রেন বিবেচনা করি, ইন্টারসিটি ট্রেন, 14টা বগি নিয়ে চলছে না ভাই? ওজন অনেক, 14টা বগি নিয়ে চলছে। একটা বগি যদি লাইনের বাইরে পড়ে যায় আর চলতে পারে? পারে না। বিসিএস সিলেবাসটাকে আপনি অনেক বড় ভাবছেন, কিন্তু লাইনে চললে দেখবেন এটা সুরসুর করে চলে যাচ্ছে, অটো চলবে। বুঝতে পারছেন? লাইনে থাকতে হবে, সিলেবাসটা বড়, কিন্তু লাইনে থাকলে 3 থেকে 4 মাসই সাম আপ করা সম্ভব। ডেইলি সায়েন্সের ব্যাপারে একটা সেন্টেন্স বলবো, প্রিভিয়াস সেশনের কোশ্চেনটাকে এখন গুরুত্ব দেন, ঠিক আছে? বাকি কথা আমরা গাইডলাইন আলোচনায় বলবো। ফার্ম গেটে গাইডলাইন আলোচনা হলো 13 তারিখ 10টায়, নীলক্ষেতে হলো 14 তারিখ 10টায়। গাইডলাইন আলোচনা একদম রুটিন করে দেব। কিছু টপিক আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, রাইট? যেমন ইংলিশের একটা টপিকের জায়গা বলি, ইংলিশের প্রশ্ন ভাগ হবে 3টা জায়গা থেকে। একটা হচ্ছে ভোকাবুলারি বেসড গ্রামার, রাইট? একটা হচ্ছে বেসিক গ্রামার, বেসিক গ্রামার 4টা-5টা প্রশ্ন, এটা আপনারা কমন পাবেন, কোনো সমস্যা নেই। ভোকাবুলারি বেসড গ্রামার। আরেকটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ ইংলিশ হলো সিনিয়র যারা প্রশ্ন করবে তাদেরকে মাথা গরম করে দেওয়ার মতো বোমবাস্টিং ভোকাবুলারি ইউজ আপনার পক্ষে করা উচিত না, তাই না? আপনি হয়তো ভোকাবুলারি জানেন, প্রচুর পড়েছেন, এমন একটা ভোকাবুলারি ইউজ করলেন যিনি খাতা দেখবেন ওনার হয়তো ডিকশনারি খোঁজা লাগবে। বিষয়টা এমব্রেসিং না? আর হচ্ছে গিয়ে ভোকাবুলারি বেসড ইংলিশের জন্য অনেকেই বলে, ভাই আজকে যেহেতু ভোকাবুলারি বেসড ইংলিশের গুরুত্ব দিয়েছে, আল্লাহ ভরসা, বাসায় গিয়ে দেখি সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তারপর হলো ফ্রেজাল ভার্ব আছে, এগুলো যা পারি শেষ করে ফেলবো। জিনে ধরার মতো করে 8 ঘন্টা টানা পড়লেন, এমনভাবে পড়লেন মনে হচ্ছে যে জিনে ধরছে। আবার 3 মাস ধরলেন না, এটা থাকবে? থাকবে না। একদম রুটিন ধরে পড়তে হবে, প্রেশার নেওয়া যাবে না। আমরা একটা ফ্যাসিলিটিস রেখেছি যেটা বলতেই হবে, সেটা হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস। সবাই বলেছে, সবাই বারবার লাইব্রেরি ফ্যাসিলিটিসের কথা বলে। কেন বলে? এই মানের কোনো প্রতিষ্ঠানে এইরকম লাইব্রেরি নেই। আমাদের ক্লাসরুমের চাইতে লাইব্রেরি রুম বেশি, লাইব্রেরি রুম বেশি বড়। 100 স্টুডেন্ট গ্রুপ ধরে পড়াশোনা করছে। আপনি দেখবেন, আপনি যদি আদারওয়াইজ নেন না, আপনি একা অনেক ভালো পারেন, এখানে যারা আছেন অনেকেই ভালো পারেন, আমি সেলুট করি আপনাকে। তবে খেয়াল রাখতে হবে, একজনের মাথার চাইতে 7 জনের মাথা ভালো আউটপুট দেয়, রাইট? তাহলে আমরা গ্রুপ করে পড়াচ্ছি, 7 জন বসে পড়বে। 7 জন বসে পড়ার পরে যখন এইটা ধরেন, যে কোনো একটা বই বের করলাম, আজকে বাংলার শব্দের একটা চ্যাপ্টার আমরা পড়বো, 25 মিনিট ধরে আমরা 9-10-এর ব্যাকরণ বইটা 7 জন পড়লাম। পড়ার পরে একজনের বইটা আরেকজনের কাছে ঘুরাই দিলাম, দিলে আমি যেই বইটা দাগিয়েছি এটা উনি দেখবে, টপিকটা, ঠিক আছে? ওনারটা আমি দেখলাম, তাহলে বুঝতে পারবো যে ইম্পর্টেন্ট আমি কোনটা ভাবছি, উনি কোনটা ভাবছে। এরপরে বাজারের 2টা একটা বই আমরা গুরুত্ব সহকারে দেখলাম ওই টপিকের, 50 মিনিট হয়ে গেল। হওয়ার পরে গ্রুপ লিডার যেটা করবেন, সবার কাছ থেকে পড়াটা শুনবেন। যখন পড়া শুনবেন তখন মোবাইলের ভয়েস অপশনটা খোলা, রেকর্ড হবে, ঠিক আছে? একজনকে শুনলো, ভাইয়া শব্দ সম্পর্কে আমরা এই 50 মিনিট কি পড়েছি আপনি বলেন। আরেকজনকে বলবো, উনি যা বললো এগুলো বাদ দিয়ে বলেন। 7 জনের পড়াশোনার পরে আপনি দেখবেন এই টপিকে আপনি ওস্তাদ হয়ে গেছেন।
এই টপিকে আপনার দুর্বলতা নাই। আর এরপরে লাইব্রেরি রুমে ঢুকে আবার 3 থেকে 4 পৃষ্ঠা আমরা নোট করে ফেলবো এতক্ষণ কি আলোচনা করলাম। রিভিশনের জন্য এইটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগে আপনাকে তো রিভিশন দিতে হবে, তাই না? 7 দিন আগে শুনবেন পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছে, 5 লাখ টাকা থেকে শুরু 5 টাকা পর্যন্ত প্রশ্ন পাওয়া যাচ্ছে নীলক্ষেতে, ফটোকপি বিল দিলেই প্রশ্ন পাওয়া যায়। এগুলো বাদ 7 দিন আগে আমি কোনো ক্যান্ডিডেটকে বাসার বাইরে বেরোতে নিষেধ করি। আগামী 2 মাস টানা চলবে গ্রুপ স্টাডি, এরপরে নিজে বাসায় পড়া, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা আউটলাইন আলোচনায় বলবো। ফার্ম গেটে একটা ডেট ঘোষণা করলাম 13 তারিখ 10টায়, নীলক্ষেতে একটা 13 তারিখ 10টায়। লাইব্রেরিতে 4 জন এক্সপার্ট থাকবেন যারা এর আগে ভাইবা দিয়েছেন এবং এক্সিস্টিং ক্যাডার। সারা সপ্তাহ পড়া শুক্র শনিবার উনি আপনাকে দিয়ে যাবে। শুক্র শনিবারের পরে পরের সপ্তাহে আবার এসে পড়া নেবেন, প্রেশার দিয়ে পড়া নেবেন। আপনি যখন আমার ক্যাম্পাসে ঢুকবেন আমি ধরে নিব আপনি ক্লাস 6-এ পড়েন। দিস ইজ বিকজ আমার মুন্না স্যার ম্যাথ পড়াবে, ক্লাস 6-এর ম্যাথ 3 ঘন্টায় আপনাকে শেষ করবে, 7-এর ম্যাথ 3 ঘন্টায় শেষ করবে। এক সপ্তাহের একটা ম্যাথের প্যাকেজ আছে, 8-এর ম্যাথ 3 ঘন্টায় শেষ করাবে। এখন আপনি সব বাদ দিয়ে ক্লাস 6-এর স্টুডেন্টের মতো আমার কাছে আসলে ভালো কিছু পাবেন। 6-এর বইটা শেষ করার জন্য 6-এর স্টুডেন্টের মতো আসতে হবে, রাইট? ওইভাবে প্যাকেজ ধরে ধরে সাবজেক্ট শেষ করব। এরকম এক্সপার্ট আমাদের হাতে আছে, এক্সপার্টদের নিয়ে কাজ করাবো। নিউজ পেপার সম্পর্কে বললাম, নিউজ পেপারের একটা বিষয় আছে, আপনার পক্ষে 6টা পত্রিকা পড়া সম্ভব না। পত্রিকায় আমরা ভুল ধারণা, ভুল রকমের পড়াশোনা করি পত্রিকার ব্যাপারে, বিশেষ করে যারা আছেন। খেলা চলছে না ভাই, ভারতের সাথে তো বাংলাদেশ এক ঝাঁক দেখাই দিল, যা ঘাই দিছে আমরা খুব খুশি হয়েছি, তাই না? আমি হলফ করে বলতে পারি প্রত্যেকদিন 10 মিনিট করে খেলার খবর পড়েছেন অনেকেই, তাই না? আপনার এটা বিসিএস আসবে না। আপনার কি আসবে সেটা বুঝতে হবে। একটু হেল্প চাওয়ার জন্য বলছি, আর 2 মিনিট। আচ্ছা আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন এরকম কে কে আছেন? হাত তোলেন, জোরে জোরে হাত তোলেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, একটু হাত নামান। অনেকে 2 হাত তুলছে, তার মানে 2টা কোম্পানির পড়ছেন, ভেরি গুড। যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন কিনা সিদ্ধান্ত আপনার। আমি 3টা মেরিট দেখাই, 3টা ডিমেরিট দেখাই। 1 নম্বর কথা হলো 20 টাকা করে দাম এখন, তাই না? এক সময় 10 টাকা ছিল। মাসে 20 টাকা ইনভেস্ট করছেন, বছরে 240 টাকা ইনভেস্ট করার একটা মানসিকতা আপনার তৈরি হচ্ছে। বইটা সবসময় হাতে থাকছে আপনার, আপনি গরম আছেন যে বেশ পড়ছি, এবার কিছু একটা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আশেপাশের লোকজনও বুঝছে বেশ পড়ছি, তাই না? আর অনেকের দেখছি এই বইটা বালিশের নিচে রাখে, সুযোগ পাইলে একবার দেখবে। ওই যে ক্লাস 9-10-এ আমরা যখন হায়ার ম্যাথ করেছি, হায়ার ম্যাথের একটা সূত্রের পেজ পায়ের কাছে একটা, মাথার কাছে একটা, ডানে একটা বামে একটা। যারা খুব সিরিয়াস এরা বাথরুমেও একটা লটকাইছে, যাতে করে কোনোটা মিস না হয়। তাহলে সাম্প্রতিক আপনি এটা পড়ছেন কেন? সাম্প্রতিক বিষয় কমন পাওয়ার জন্য, তাই না? রাইট? অথবা আরও কিছু চ্যালেঞ্জ হওয়ার জন্য। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা টপ টু বটম কোনো মাসেই শেষ করতে পারেন নাই, পারছেন? পড়াটা হয় নাই। হোয়ারঅ্যাজ আপনি সাম্প্রতিক বিষয়ের জন্য পড়ছেন, সাম্প্রতিক বিষয়ে বিসিএসে এই পর্যন্ত সর্বোচ্চ 3টা প্রশ্ন আসছে, সেটা হলো 27তম বিসিএস। আপনি প্রত্যেকদিন যদি 20 মিনিট করে পড়ে থাকেন, মাসে 600 মিনিট পড়েছেন, 3 মাসে 1800 মিনিট পড়বেন। 1800 মিনিটে কি আপনি 3টা প্রশ্ন কমন পাওয়ার জন্য ইনভেস্ট করেছেন ভাই? হোয়ারঅ্যাজ কত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আছে। সংবিধান পড়তে হবে, কিছু জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাথ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, কিছু জিনিস আছে বারবার প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আপনি 1800 মিনিট ইনভেস্ট করার দরকার আছে? দরকার নেই। তাহলে হচ্ছে আরেকটা বিষয় আছে, আমি পার্সোনালি বিশ্বাস করি সাম্প্রতিক বিষয়ে বিসিএসে যা আসবে এটা আলাদা করার কিছুই নাই। যেমন হচ্ছে এই মুহূর্তে যদি পরীক্ষা আসে, এখন এই মুহূর্তে আসতে পারে, যেমন আমরা বেবজায় পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা ভালো হয়েছে। তো ওখানে এসছে যে সর্বশেষ স্বাধীনতা পদককে গ্রহণ করেছেন অটল বিহারী বাজপেয়ী, আসতে পারেন নাই, মনমোহন সিং নিয়ে গেলেন, আমাদের মোদি স্যার নিয়ে গেলেন। আর হচ্ছে গিয়ে কয়টা চুক্তি হয়েছে, এগুলো সাম্প্রতিক বিষয়, এগুলো তো আপনি পত্রিকা পড়লেই গুড এনাফ, তাই না? তারপরও আমি বলার পরে আপনি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ছাড়বেন না, সেটা আমি জানি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ছাড়বেন না। তবে পড়ার জন্য সিঙ্গেল ডোজ দিয়ে দিই। শুধু একটা সালতামামি বা বিসিএস বিশেষ সংখ্যা বের হয় পরীক্ষার আগে, জানেন তো? মানে পরীক্ষার 3 মাস আগে যেই আউটলাইনটা বের হয় ওইটুক পড়েন, গুড এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি কি সিলেবাস শর্ট করে দিতে পারলাম কিনা একটা তালি দেন, এরপরে বলবো। আমরা বেশ কিছু বিষয়ে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। 1 নম্বর কথা হলো, আমরা বিশ্বাস করি যে আপনি আর আমি একাত্ম হয়ে যদি ভালো সার্ভিস একটা এস্টাবলিশ করতে পারি, এনশিওর করতে পারি, তাহলে আপনার সফলতা
আপনার সফলতা মানে আমাদের মুখ উজ্জ্বল। আজকে যারা ক্যাডার অফিসাররা আমাদের গুণগান করে গেলেন, আমাদের একটু খুশি করে গেলেন, আমরা বলতে পারি যে তাদের সাথে কোনো একটা সেশনে এইভাবে দেখা হয়েছে আমাদের। এই সার্ভিস উন্নয়ন করার জন্য আমরা কমপ্লেইন বক্স লাগিয়েছি, কোনো কোচিংয়ে কমপ্লেইন বক্স নাই। আপনি যে কোনো ধরনের কমপ্লেইন দিতে পারেন, আমরা ওইটার সাথে সাথে রিমুভ করার চেষ্টা করি। একটা স্পেশাল ক্লাস দিচ্ছি আগামীকাল, কমন মিস্টেকস ইন ইংলিশ। এই বইটা সবার ঘরে ঘরে আছে না ভাই? যদি জিজ্ঞেস করি কত পৃষ্ঠা, অনেকে বলতে পারবেন না। বই দেখানোর দরকার নেই, বই আমি জানি। অনেকেই বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? বই কিনেছেন, পড়েন না। আমি সৈয়দ মুস্তফা আলী স্যারের সাথে একটু যোগ করে বলতে চাই, বই কেনা জরুরি না, বিশেষ ক্যান্ডিডেট হিসেবে বই পড়া জরুরি। এবং অবশ্যই সেটা মোটা মোটা বই না, চিকন বই। পাতলা বই পড়ে, স্বাস্থ্য কমলা বই পড়ে যদি ভালো কিছু করতে পারেন, মোটা তাজা বই পড়ে দরকার আছে? মোটা তাজা বই পড়ার দরকার নেই। কালকে 9:30টায় এবং 3টায় কমন মিস্টেক্সের উপরে একটা স্পেশাল ক্লাস আছে ফার্মগেট ব্রাঞ্চে। আপনারা এটা ফ্রি ফর অল, যে কেউ করতে পারবেন, ভর্তির দরকার নেই। এই বইটা সবার ঘরে আছে, কিন্তু 6 মাসে আপনি যা অ্যাচিভ করতে না পেরেছেন, একা একা পড়েছেন। আমি কমন মিস্টেক্স নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের সাথে একটু আলোচনা করেছিলাম, ওনারা বুঝেছে এর মধ্যে রস আছে। কেমিস্ট্রি যারা পড়েছেন তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার মনে হয় না রস পেয়েছেন। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি রস পাইনি। আমি হাসিনা ম্যাডামের সরাসরি হাতের স্টুডেন্ট, ওনারা কেমিস্ট্রির বই লিখেছেন। আমি না পেরে কঠিন, এমন কঠিন, আমি গিয়ে বলছি স্যার এটার মধ্যে রস আছে, এটা আমি পাইতো নাই খুঁজে, যিনি রস আছে বলছেন ওনাকে আমার একটু দেখার শখ। কেমিস্ট্রি থেকে রস আছে বলছে। এই বইটার মধ্যে রস আছে, চিকন বই, প্রশ্ন কমন পাবেন, লাইন লাইনে প্রশ্ন, কর্তারা প্রশ্ন তুলে দেয় লাইনে লাইনে। কালকের গাইডলাইন ক্লাস আসলে বুঝতে পারবেন। কমন মিস্টেক্সের উপরে 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস শাহান স্যার করাবেন। ইংলিশ ক্লাসটা ইংলিশের মতোই হওয়া দরকার, এবং সেই ক্লাসটা কালকে 9:30টায় 3:30টায় করাবেন শাহান স্যার। করার জন্য বলছি, টাকা পয়সা দেওয়া লাগবে না। অভিজ্ঞতা থেকে লাস্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি, টাইম অনেক নিয়ে ফেলছি। বিসিএস ক্যান্ডিডেট হিসেবে রেজাল্ট বা ভালো ছাত্র হওয়া জরুরি না, কারণ একাডেমিক সাবজেক্টের কোনো গুরুত্ব নেই এখানে। তাহলে কি জরুরি? সেটা হচ্ছে আপনার রেগুলার হওয়া জরুরি। ফার্স্ট ইয়ারে আপনি 6 ঘন্টা টেবিলে 1 মাস বসতে পারছেন কিনা সেটা জরুরি। রেগুলার স্টুডেন্ট হওয়া জরুরি। না হলে আজিজুল হক কলেজের ইংলিশের স্টুডেন্ট ফরেনে ফার্স্ট হতো না 29তম বিসিএসে, রাইট? তাহলে রেগুলার হওয়া জরুরি। রেজাল্ট যাদের ভালো আছে তারা ভালো স্টুডেন্ট, কিন্তু আপনাদের মধ্যে যে ইয়েগুলো আছে, যে একটু গাফিলতি আছে, একটু পরে পড়ি, অনেকের মধ্যে মিনিয়েগুলো আছে যে পরীক্ষার 1 মাস আগে দেখাই দিব, ছুটাই দিব, এটা করব সেটা করব। কেউ যদি বলেন পরীক্ষার 1 মাস আগে দেখাই দিব, আপনি নিশ্চিত থাকেন কিছুই দেখাতে পারবেন না। পরের বছর আবার যাবেন, আবার প্রবলেমও পড়বেন। কেন প্রবলেমও পড়বেন? পরের বছর আপনি আপনার জুনিয়র ছেলেপেলের সাথে পড়াশোনা করবেন, আপনি গ্রুপ স্টাডি করছেন, ওয়াশরুমে যাওয়ার সময় জুনিয়র একটা বলবে এই বছর ভাইয়া এত পারে, গত বছর কি করছে? আপনি দেখবেন আগামী 2 ঘন্টা পড়াশোনা হয় না। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বিশেষ করে দূরের থেকে যারা আপনাকে দেখতে পারেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, উনি চান্স পায় নাই, ওই একটা রেশ কিন্তু ফার্স্ট ইয়ার থেকে গেছে। উনি বলবে 1 বছর ধরে মাস্টার্স শেষ করে বসে আছে, 2 বছর ধরে চাকরি পায় না, তাহলে এই অবস্থা কেন? এগুলো শোনার দরকার নেই। হ্যাঁ, 35তম বিসিএস পরীক্ষার পরিবেশ নিয়ে একটু বললাম, আরেকটু যোগ করে বলি, যারা পরীক্ষা দিয়েছেন আমার সাথে একমত, সিলেবাস 100% ফলো হয় নাই, রাইট? বাজারের কোনো বই থেকে প্রশ্ন কমন পড়ে নাই, রাইট? পিএসসি, তাহলে কি আমরা বলতে পারি বাজারের সব বই ফেলে দিয়ে প্রশ্ন করছে? এটাই হতে পারে। অথবা আপনি আউটলাইন বুঝে পড়তে পারেন না, এরকম হতে পারে। বাজারের বই পড়ার দরকার আছে, কিন্তু কতটুকু পড়ার দরকার আছে সেইটা বোঝা জরুরি। মোটা তাজা বই না। স্বাস্থ্য, বইয়ের স্বাস্থ্য কেন মোটা হচ্ছে? আমি কিরণ ভাইয়ের সাথে একবার কথা বলেছিলাম, ভাই স্বাস্থ্যটা এরকম দিন দিন বেড়ে যাচ্ছে কেন? বলে মোটা না হইলে তো বইটা চলে না। শিক্ষার্থীদেরও একটা সমস্যা আছে, মোটা বই ছাড়া পড়তে চায় না। আসলে ভাবও আসে না, মোটা বই টেবিলে থাকবে না, এটা একটা ভাব হইল। মোটা বই থাকবে টেবিলে, পড়তেছি, বিসিএস একটা গুরুগম্ভীর্যমূলক পড়াশোনা, মোটা বই থাকবে, ছোট ভাই বোনরা রুমে আসলে আটকে উঠবে, আরে বাবা এত বড় বই পড়তেছে। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, চিকন বই পড়তে হবে, ঠিক আছে? বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে, যার যে সাবজেক্টে দুর্বলতা আছে, কারো ইংলিশে, কারো ম্যাথে, কারো ডেলি সেন্সে, বেসিকটা দূর করে নিতে হবে, এবং প্রয়োজনে এক্সপার্টের পেছনে লেগে থাকতে হবে। পা ধরে বসে থাকেন ভাই। আমি শামসুল আলম স্যারের পা ধরে যদি আমি বাংলায় 32 কারেক্ট করতে পারি, আপনার সমস্যা কোথায়? 35 প্রিলিমিনারি আমার ফার্স্ট বিসিএস, আমার এত প্রেশারের পর আমার বিসিএস হয়েছে। কারণ হলো আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি, ম্যাডাম আপনি আদারওয়াইজ নিয়েন না, কনফিডেন্স হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো, সকাল 9টায় নিজ ইচ্ছায় ঢুকলাম, বের হবো কখন সেটা আল্লাহ পাক ভালো জানে। 10টার আগে বের হওয়া যায় না কোনোদিন।
এত প্রেশারে থেকে আমার 35তম বিসিএস প্রিলিমিনারি হয়েছে। আমার মনে হয় বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কোশ্চেনগুলোর মধ্যে একটা 35তম বিসিএস। যারা হলে ঢুকছেন বুঝতে পারছেন। মাথা ঠান্ডা রাখাটা জরুরি, বিশেষ করে মূল্যবোধ, নৈতিকতা, সুশাসনের ক্ষেত্রে। আপনি দেখবেন এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড আনসার না, আমরা সেটা বলছি না, আমরা বলছি মোস্ট কারেক্ট কোশ্চেন অ্যান্ড আনসার। আপনি এক সময় গিয়ে দেখবেন 4টা অপশনকে আপনার সন্দেহ হয়, তার মানে ইমানে দুর্বলতা আছে। এই ইমানি দুর্বলতা দূর করার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে নৈতিকতা, সুশাসনের জন্য আপনি মাথা ঠান্ডা না রাখলে পারবেন না, ঠিক আছে? এবার হচ্ছে জেনারেল নলেজটা একটু কম পড়বেন, বাসায় একটু পড়বেন, আর ক্লাসটাকে গুরুত্ব দিবেন। জেনারেল নলেজটা একটু কম পড়বেন বললাম এই কারণে, 65-এর মধ্যে আপনি খুব পড়ছেন, আপনি পাবেন হচ্ছে 50। যিনি খুব বেশি পড়েন নাই উনি পাবেন হচ্ছে 45। 5 নম্বরের পার্থক্য হবে বা 10 নম্বরের পার্থক্য হবে, হোয়ারাজ ম্যাথ ইংলিশে অনেক পার্থক্য হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে না, ভয় লাগছে আবার আইসা না একটা চুরপুর দিয়ে দেয়। হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে জেনারেল নলেজের উত্তর কিন্তু পরীক্ষার হলে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। তবে আপনাকে বেছে নিতে হবে এটাই ঠিক কিনা। আপনার সামনে একজন বললো আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথসে, উনি আপনাকে 4টা প্রশ্নের উত্তর বলে দিল, সবগুলোই ভুল, লাভ আছে? দরকার নাই, নিজের মাথার বাইরে কারো হেল্প নেওয়া যাবে না। মানসিক দক্ষতার 5টা চ্যাপ্টার এখন থেকেই প্র্যাকটিস সেশনে রাখতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, 2টা সেশনে আবার ফ্রি দাওয়াত রেখে গেলাম। কালকে 9:30টায়, 3:30টায়, 9:30 এবং 2টায় কমন মিস্টেক্সের উপরে ফ্রি আলোচনা ক্লাস শাহান স্যারের, এবং 13 তারিখে ফার্মগেটে 10টায় হচ্ছে গিয়ে গাইডলাইন আলোচনা। একদম গাইডলাইন বলে দিব কোন বই কিভাবে পড়বেন, আপনার পছন্দের বইয়ের তালিকাও থাকবে, সমস্যা নেই। আপনি যেই বই পড়ে পড়ে বড় হয়েছেন সেটাও রাখবেন, কিন্তু একটু বাদ দিয়ে দিব। আর নীলক্ষেত হলো 14 তারিখ 10টায়। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুধু পড়াশোনা নিয়ে কথা হবে না বাইরেও কিছু হবে? 5 মিনিট সময় দেওয়া যাবে না টোটালে? সব মিলিয়ে 5 মিনিট দেওয়া যাবে না? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। ডক্টর আনিসুজ্জামান স্যার, যাকে দেখলে বুঝবেন একজন শিক্ষক কেন শিক্ষক হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে দেশে, সেটা বুঝলেন আনিসুজ্জামান স্যারকে দেখলে। মাননীয় সভাপতি মিসেস তসলিমা গিয়াস, যাকে দেখলে আমি আমার মায়ের রিফ্লেকশনটা দেখতে পারি। গত 3 বছর আগে আমার মা মারা গিয়েছেন। দেখতে দেখতে মায়ের মারা যাওয়ার 2 দিন পরে আমি ক্লাস নিচ্ছি বগুড়াতে। গিয়াস স্যার ফোন দিয়ে বললেন, তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আর তুমি আজ ক্লাস নিচ্ছ। আমি বললাম, স্যার ক্লাসটা মিস করতাম মায়ের জন্য, তো মাই পৃথিবীতে নাই, আমি কার জন্য মিস করব? ঘটনার কয়েকদিন পরে ম্যাডাম বললেন বাসার ঠিকানাটা দেন। বাসার ঠিকানাটা দিয়েছি, ম্যাডাম কিছু আম এবং কাঁঠাল পাঠিয়ে দিয়েছেন, যে কাজটা আমার মা করতেন। মঞ্চভূষ্ট এম ওয়াইদুল্লাহ চৌধুরী এবং অখিলদা, যাদের দরদের জায়গা শিক্ষার্থীরা, গত 3 দিন আগে অখিলদা বললেন গাড়িতে ওঠেন, কোথায় যাবেন? জাতীয় জাদুঘরে, এত মেহমান আসবে, একটু দেখে আসি। ওবায়দুল্লাহ চৌধুরী অত্যন্ত দরদ দিয়ে চট্টগ্রামে নেন, আমি টেরও পাই না। রাতের বেলা 11টার সময় বাসে আমি ঘুমিয়ে পড়েছি। বিমানের টিকিটটা কাটা, কত নাম্বার সিট, কখন গাড়িতে বিমানে উঠতে হবে, এয়ারপোর্টে কখন রিপোর্ট করতে হবে, ওইখানে যাওয়ার পরে আমি কোন গাড়িতে উঠবো এবং কিভাবে ক্লাসে ঢুকবো, কি খাবো, এটা পর্যন্ত উনি তদারকি করেন। সন্ধ্যায় আমার নাম্বারে তিনি ফোন দেন না, ফোন দেন অন্য নাম্বার। আমি ঘুমিয়ে পড়েছি নাকি না, ওনার বাসায় আমার দাওয়াত ছিল, আমি ঘুমিয়ে পড়েছি বলে একজন অতিথিকে নিতে হবে, এই জন্য অন্য আরেকজনকে ধরে নিয়ে গেছেন আর স্টাফদেরকে বলে দিয়েছেন যে আমি যখনই উঠি তখনই যেন গরম খাবারটা থাকে। ভাগ্যিস যে আমার কোনো শালী নেই, থাকলে সম্পর্কটা অন্যদিকে যেতে পারত। মঞ্চে উপবিষ্ট এমএউ খান স্যার, আপনি বুঝতে পারবেন এই বয়সেও যিনি দীর্ঘদিন পিএসসির পরীক্ষক ছিলেন, এই বয়সেও একজন
প্লেয়ার কি করে সমানে 4-6 প্রিলি রিটেন ভাইবা বাউন্ডারি হাঁটাচ্ছে, কথা বলে বুঝতে পারে না। আমার সামনে সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার বক্তব্য। আমি যখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম, মাঝে মধ্যে ক্লাস নিতে আসতাম বিনোদন থেকে, কনফিডেন্সে। কিন্তু এটা যে আমার জন্য কাল হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি এনেছিলাম অক্টোপাস। গিয়ার স্যার বিভিন্ন সময় আমাকে দেখাতেন, শোনো ওখানে বাচ্চাদেরকে পড়াচ্ছ, এখানে বড়দেরকে পড়াবা, তুমি ফুল টাইম এখানে দাও। আমি বললাম সম্ভব নাকি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো জায়গা রেখে 11টা খেলার মাঠ, আপনি চলেন, আপনি বিকেল আপনিও খেলতে পারেন আমার সঙ্গে। এবারে দ্বিতীয় প্রলোভন দিলেন যে অনেক টাকা পাবে, কলেজে যা পাও তার 3 গুণ পাবে। কাজ হয়নি। শেষে বললেন, দেখো ছেলেমেয়েরা তোমাকে কত পছন্দ করে, ফুল টাইম দিলে ওরা অনেক লাভ হবে। এই দুর্বল জায়গাটা স্যার আঘাত করলেন, আর সেইখান থেকে পথ চালা দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, 1 যুগ 12টি বছর। এই সময় কি পেয়েছি কি দিয়েছি সেটা বড় কথা না, পেয়েছি অনেক। কি পেয়েছি তার ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। আমি উত্তর বাংলা যাচ্ছি, ফুড ভিলেজে রাত 2টার সময় গাড়িটা থামলো, ফ্রেশ হওয়ার জন্য নিচে নামলাম। তার আগেরটা বলি, ঢাকাতে চলাফেরা করলে মাঝে মাঝে একটু মার্কেটে যেতে ইচ্ছে করে, টি শার্ট পরি, জিন্স পরে বেরোই। মনে মনে ভাবি কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন দেখা না হয়। গাড়ির মধ্যে শিক্ষার্থীরা যাচ্ছে, এক গাড়ি কোনখান থেকে ছুটে এসে যাই না, ওইখান থেকে সবাই মিলে স্যার আসসালামু আলাইকুম। ভাই লুকানোর জন্য আমি চেষ্টা করলাম, আর সবাই মিলে সালাম দিচ্ছে, বিব্রত বোধ করলাম যে ভাই তোরা যে কাজে যাচ্ছ যা, সালাম দেওয়ার দরকার নেই এখন এই মুহূর্তে। রাত 2টায় ফুড ভিলেজে গাড়িটা থামলো, আমি ফ্রেশ রুমে ঢুকলাম, বের হলাম, এক ছেলে দৌড়ে আসে, স্যার আসসালামু আলাইকুম, আমি 30-এর ম্যাজিস্ট্রেট অমুক, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্যার আমারে চিনছেন? আমি বিব্রত বোধ করলাম। রাত 2টার সময় আবার বললাম, দেখা এখানে লেখা আছে টয়লেট, তোর এখানে সালাম দেওয়ার দরকার। রাজশাহীতে তখন ক্লাস নিলাম 31-এ, তখন ট্রেনিং চলতেছে স্যারটাতে। ওরা শুনলো স্যার আসছে, দেখা করতে আসলো কয়েকজন, ওদের নামিয়ে দেওয়ার জন্য নিচে আনলাম, এক ছেলে দৌড়ে আসছে, স্যার আমারে চিনছেন? আমি আপনার ঢাকার ছাত্র ছিলাম, এখন ব্র্যাক ব্যাংকের অফিসার। আমি বললাম, ভাই এখন এই মুহূর্তে আমারে সালাম দেওয়ার থেকে তোদের দরকার হলো যারা সামনে আছে এই ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়া। সন্ধ্যার পরে নিরিবিলি হওয়ার জন্য পদ্মার পরে গেলাম না, সময় নিয়েছে। একবারে স্থায়ী লাইন দিয়ে দিয়েছে। শোনো তো, পদ্মার পারে গান শুনতেছি, পদ্মার ঢেউরে ওমর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা। গান শুনতেছি আর বাদাম খাচ্ছি, 10 টাকা তো 50 গ্রাম। টাকাটা যখন দেবো একটা মোড়ামুড়ি করতেছে, মোড়ামুড়ি করতেছে কেন? নিরিবিলি একা একা, কেউ তো দেখে না এখানে। পিছনে ঘুরে দিলাম, 10-12টা ছেলে বললো, স্যার আমরা দিয়ে দিয়েছি। বলো ভাই, নিরিবিলি হওয়ার জন্য একা গেলাম, ওইখানে 10-12টা ছেলে ফলো করতেছে। এই দুঃখের কথা যখন আমি বাসায় বলতে বলতে যাচ্ছি মোবাইলে, যে আমার ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইলো না অন্ধকারের মধ্যে, এক ছেলে দৌড়ে আসছে, এ সালাম স্যার না, অন্ধকারে আমি চিনতে পারি না, কিন্তু কণ্ঠ শুনে বুঝছি এ সালাম স্যার। কি দিয়েছি জানি না, তবে কি পেয়েছি এর একটা সামান্য উদাহরণ দিলাম। এর থেকে বড় পাওনা আর জীবনে কি হতে পারে আমাকে বোঝাও। মানুষ নানান কথা বলে পিছনে, বলুক, তোমারও বলবে, ব্যক্তিগত জীবনে বলবে, পারিবারিক লাইফে জীবনে বলবে। জীবনে টাকা দরকার আছে, কিন্তু টাকার জন্য অমানুষ হওয়া দরকার নাই, এটা মাথায় রেখো। তুমি অবশ্যই বড় হবে, পৃথিবীর কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই। 2টা জিনিস দরকার, একটা অনেস্টি এবং একটা সিনসিয়ারিটি। যে কাজটা করবা সততার সাথে করবা এবং দরদ দিয়ে করবা, তুমি অবশ্যই সফল হবে 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 হবে। তোমার যখন সমালোচনা হতে শুরু করবে, তখনই তুমি বুঝবা যে তুমি কাজ করতেছো। কাজ করার ফিডব্যাকটাই হলো সমালোচনা, না হলে হবে না। একটা গিয়ার স্যার বলতেন, থাকবে না রাগ, আবেগ, উদ্বেগ, টেনশন, হেজিটেশন। আমি জানি আমি আমার নিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, সুতরাং কে কি বললো না বললো ওটা নিয়ে আমার কোনো ক্রিয়াও নেই, প্রতিক্রিয়া নেই।
এবার আসি পড়ার দিকে। খুব বেশি পড়তে হবে না, সত্যি করে বললাম, বাংলার জন্য, গ্রামারের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটি আনাম। তবে এটা একা একা বোঝা যায় না, অনেকগুলো জায়গা আছে, বিশেষণের অতিশয়ন, এটা বোঝা যায় না। আমার 5 মিনিট সময় ছিল, আর 1 মিনিট বাড়িয়ে নেবো, সমস্যা হবে? আচ্ছা ভাই একটু বলি, এটা তোমাদের আটকানোর জন্য না, একটু বোঝানোর জন্য যে কোথায় আছো। এখান থেকে কয়েকশো গাছ সামনে গেলে তুমি নজরুলের কবরের গায়ে, আমি বুঝাচ্ছি যে গতানুগতিক পড়াশোনার বাইরেও বেশ কিছু প্রশ্ন হয়। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। কবরের গায়ে কয়েকটা লাইন খোদাই করা আছে, তোমরা গেলে দেখবা। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। আমার প্রশ্ন হলো, এটা নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? কে পারবে? এনিবডি, হাত উঠাবে। 1 2 3 বলো ভাইয়া প্লিজ। কবিতার নাম কি? আমরা 3 জনকে প্ল্যানের মধ্যে। কবিতার নাম হলো বাতায়ন পাশে কোবাক তরুশালী, কাব্যের নাম চক্রবাক। যাদের জানা নেই জেনে নেবেন। আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে, আমি 5টা প্রশ্ন করব। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? কে কে পারবে একটু তারা হাত উঠাবে। 4 জন 5 জন হাত নামাও। আমার 3 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেন কোন রচনাটির জন্য মামলায় জড়িয়ে পড়েছিলেন? কজন পারবে? এবারে সংখ্যা আরো কমে গেল। আমার নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? 1 জন 2 জন 3 জন। শেষ প্রশ্নটা, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা কোন কারকে কোন বিভক্তি? বলো। ওরা বলেছে কর্ম, কর্ম হবে? কি হবে? সম্বোধন হবে না। যারা বলেছে তারা -1.5, ওরাই ঠিক বলেছে। এই 3 জনই ঠিক বলেছে। ঘাটতিটুকু কোথায় বুঝতে পেরেছো? কেন এটা আমার পরে কথা বলবো, কারণ সময় আমার 5 মিনিট, অলরেডি 2টা পর্যন্ত নাকি হল মালিকরা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওবায়দের কথা আছে, স্যার কথা বলবেন, ম্যাডাম কথা বলবেন, আমি মূল্যবান সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। শেষ উদাহরণটা, বঙ্কিমের একটা লাইন আছে না, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম। বাজারে প্রচলিত নোট গাইড আছে, হইব না কেন? শুদ্ধ বাক্যটা হলো না হইব কেন। এই ঘাটতিটুকু আমাদেরকে ওভারকাম করতে হবে। আমার বলি, গ্রামার একা একা পড়ে বোঝা যাবে না, সেক্ষেত্রে কারো সহায়তা নিলে ভালো। বড় ভাই থাকতে পারে, রুমমেট থাকতে পারে, বা টিচারদের সহায়তা নেওয়া যেতে পারে। কেউ ফোন করলে আমি ফোনে বলে দিই, তবে সেক্ষেত্রে সন্ধ্যার পরে করতে হয় আর কি। তারপরে এইখানে এই বইয়ে বিরোচন অংশটা কম আছে। বাগধারা, এক কথায় প্রকাশ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ। এই জন্য আমরা একটা শীত দেবো পরীক্ষার আগে, তবে তোমাকে পড়তে হবে এর বাইরেও। আর হলো কেমন পড়লে হলো, ঠিক না পারলেও শিখিয়ে দেবো যে কিভাবে 4টা অপশন থেকে খুঁজে নেওয়া যায়, এটা শিখিয়ে দেবো কৌশলটা, এটা গোপন। আফজাল স্যার বলতো নমপুর। নমপুর মানে কি? যে হাতি যখন হাঁটে ওই একটা আঘাত করে নাকি ওই মাথায়, মাউল, তো তারপর হাতি কথা শুনে। তো আফজাল স্যার বলতেন যে ওই যেটা আঘাত করে ওটা হাতির কিছু না, ওর মাথায় যে কোনো একটা ইয়ে থাকে পিনের মতো, ওটাকে নমপুর বলে। তো আমরা যেটা শেখাবো সেটা হলো নমপুর। আর সাহিত্যে প্রাচীন মধ্যযুগের জন্য ক্লাস করলে 100% কাভারেজ পাবে, কারণ ওখানে নতুন করে আবিষ্কার হওয়ার কিছু নাই। যদি আবিষ্কার হয় তখন ঝামেলাটা হবে। প্রাচীন মধ্যযুগ ক্লাস করলে হবে, শীত পেলেও হবে, নিজে পড়াশোনা করলে হবে। তবে আধুনিক যুগে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করবে তুমি আধুনিক যুগে? একদম সোজা কথা বলে দিই, একদম শর্টকাট, যেটা 2-3 বছর আগে এখন ইউটিউবে আছে, বাংলা ভিশনের শেষ প্রোগ্রাম করেছিলাম। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের তালিকাভুক্ত যে কয়জন লেখক কবি আছে তাদের নাম, ছদ্মনাম, উপাধি, পুরস্কার, তিরস্কার, জন্মমৃত্যুর স্থান, জন্মমৃত্যুর তারিখ, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম একটু ভালো করে পড়ে নিলে হবে। কারণ এখান থেকে অজস্র প্রশ্ন কমন আসছে। 30 থেকে সোনার তরী কোন ছন্দে লেখা আসছে, তারপরে জসীমুদ্রের জন্মস্থান আসছে, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান আসছে, মীর মশাররফ হোসেনের মৃত্যুর তারিখ আসছে, শামসুর রহমানের জন্মস্থান আসছে, সোনার তরী কোন ছন্দে লেখা আসছে, এবার হয়তো আসবে কবর কোন ছন্দে লেখা। গাছপত্র বাগধারা খুঁজে পাই না। আমি বললাম নবম দশম শ্রেণী দেখো তুমি, ওই যে বাংলা নববর্ষে নামূলক, হ্যাঁ হ্যাঁ আছে গাছপত্র, তাই তো। তারপরে অ্যানাটমি বাংলা খুঁজে পাই না। ইন্টারে দেখো তুমি জহিরানের 21-এর গল্প, হ্যাঁ তাই তো স্যার। তো অজস্র প্রশ্ন, তারা দেখে তোমার বেসিকটা কতটা স্ট্রং। প্রমোদ চৌধুরী পড়ে, প্রমোদ চৌধুরীর কাব্যগ্রন্থের নাম কি? সনেট 50। এই যে জানা নাই দেখো, অথচ এটা তোমার হাতের কাছে জিনিস, কিন্তু তুমি 19, 11, 12 পড়ে আসছো। প্রমোদ চৌধুরীর গল্পগ্রন্থের নাম কি? 4 ইয়ারের কথা।
পরে আসছো বাট হাতের কাছে, কিন্তু তুমি এটা জানা নাই। দেখো আমি ক্যাপটুকু বোঝাচ্ছি শুধু। সুতরাং খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, এত দৌড়দৌড়ি করার দরকার নেই। আমাকে কেউ বললো পরীক্ষার আগের রাতে বলে দিল 3 দিন আগে যে তোমাকে একটা ছোটি বই দিলাম, এর মধ্যে এত কমন পড়বে, এর অমুকের কসম এটা করে বলবা না। আর পরীক্ষার হলে গিয়ে দিলে তুমি দেখলে এখানে 2টা কমন পড়ছে বা 2টা পড়লো না, সুতরাং তুমি তো ডুববেই। প্লিজ এই কাজটা কেউ করো না। কেউ বললো যে হাওয়ায় উঠতেছে প্রশ্ন, ওদিকে যাওয়ার দরকার নেই। আমি বলছিলাম যে তুমি বড় হবে, অবশ্যই বড় হবে, সততা এবং নিষ্ঠা। সামনের দরজা দিয়ে দেখবে, সামনের দরজা দিয়ে বেরোবে। কে কি বললো না বললো এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু সমস্যাটা কোথায় দেখো, এখন তিরস্কার কি। শওকত ওসমান একটা উপন্যাস লিখলেন, কৃতদাসের হাসি। পাকিস্তান সরকার তাকে আদমজি পুরস্কারও দিলেন। পুরস্কার প্রদান করার পরে সরকার তাকে এটা তাদের বিরুদ্ধে লেখা। এই বিশেষত্বটুকু তোমাকে জানতে হবে। প্রমথ চৌধুরী পরীক্ষার খাতে একজন লিখছে প্রমথ চৌধুরী, তার পিছরজন লিখছে প্রথম চৌধুরী, তার পিছরজন লিখছে এখন চৌ, সংক্ষেপে করে এখন চৌ। তো এইগুলো একটু ভালো করে জানা নিলে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, আর এত ঘাম জড়ানোর দরকার নেই। বাস তুমি রিল্যাক্স। আমি বলি হাসতে হাসতে ক্লাস করবে, হাসতে হাসতে পরীক্ষা দিবে, হাসতে হাসতে ক্যাডার হবে। কি বলো? ইনশাল্লাহ। 10 সেকেন্ডের জন্য সবাই একটু হাত উঠাও, হাত উঠাও। হ্যাঁ আল্লাহ, যে পরিশ্রম করতেছি সবগুলো সফল করো, যেমনটা সফল করেছো আজকের এই জনসভা। আমিন।